হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু ফ্রি সার্কিট ল্যাব। ভাই এটা হলো একটা 4440 অ্যাম্প্লিফায়ার বোর্ড, আর এটা হচ্ছে 6283 অ্যাম্প্লিফায়ার বোর্ড। এটার পাওয়ার হচ্ছে 40 ওয়াটের মতো। দুটো আইসিতে এক একটা আইসি 20 ওয়াটের দেয়, আর এটার পাওয়ার 10 ওয়াট থেকে কম। এবং নতুন নতুন যে অ্যাম্প্লিফায়ারগুলো আসছে, যেমন এরকম এইটা 15-15-30 ওয়াট একটা আইসিতে দেয়। এটা হচ্ছে TPA 3110, আর এটা হচ্ছে PAM 8403। এটার পাওয়ার মোটামুটি এটার মতো, আর এটার পাওয়ার মোটামুটি এটার মতো। তাহলে দুটার মধ্যে কত ডিফারেন্স দেখুন, সাইজের ডিফারেন্স। সাইজের কম্প্যারিজনে আইসিটা কত ছোট এবং বোর্ডটা কত ছোট, এবং কোনো হিটসিঙ্কও লাগেনি। তাহলে এই প্রশ্নটা আমাদের মাথায় আসবেই তো, যে এটা এতটা এফিসিয়েন্ট কিভাবে হয়, একদম হিট না হয়ে কিভাবে এত হাই পাওয়ার জেনারেট করে। কারণ এই যে অ্যাম্প্লিফায়ারগুলো, এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাম্প্লিফায়ার, এগুলোকে বলে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। আর এই পুরোনো অ্যাম্প্লিফায়ারগুলোকে বলা হয় ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এবি, এইসব টাইপের হয় এগুলো। তাহলে এগুলো অ্যানালগ টাইপের অ্যাম্প্লিফায়ার। তাহলে এগুলোতে কি প্রবলেম ছিল যার কারণে এগুলো বেশি হিট হয়, এটার ব্যাপারে ডিসকাস করব আজকে। যে কোনো মেশিনের মধ্যে এফিসিয়েন্সি নামক একটা টার্ম থাকে। এফিসিয়েন্সি মানে হচ্ছে কোনো মেশিন কতটা পাওয়ার ইনপুটে নিচ্ছে এবং আউটপুটে কতটা দিচ্ছে, দুটোর অনুপাত। যদি যতটা ইনপুট নিচ্ছে ততটাই আউটপুট দেয়, তাহলে তার এফিসিয়েন্সি 100% হবে। আর যদি সে যত নিচ্ছে, মনে করুন 20 ওয়াট নিচ্ছে এবং 10 ওয়াট আউটপুটে দিচ্ছে, আর বাকি 10 ওয়াট হিট বা অন্য কোনো এনার্জি রূপে বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের কাজে লাগছে না, তখন এটার এফিসিয়েন্সি বলা হবে 50%। কারণ এটা 10 ওয়াট আউটপুট করার জন্য 20 ওয়াটের ইনপুট নিয়েছে। তাহলে ওই কেসে এটার এফিসিয়েন্সি 50% হাফ হবে। যেমন আজকালের যে নেতা লোক, তাদের এফিসিয়েন্সি খুব কম, তারা বেশি খায় এবং কম আউটপুট দেয়। তাহলে এরকম যে বোর্ডগুলো হয়, এগুলোর অ্যাট বেস্ট এফিসিয়েন্সি 60%-এর মতো হয় পুরোনো বোর্ডগুলোর। কিন্তু ডিজিটাল যে মডার্ন ক্লাস ডিগুলো, এগুলো 95% তক এফিসিয়েন্ট হয়। মানে এরা একদম হিট না হয়েই একদম যতটা ইনপুটে নিয়েছে ততটাই আউটপুটে স্পিকার তক পৌঁছে দেয়। তাহলে 100% কোনো মেশিনের এফিসিয়েন্সি হতে পারে না, কারণ কিছু না কিছু লস তো এর মধ্যে হবেই। একদম আইডিয়াল সিনারিও তৈরি করা যায় না। আর যে কিছু কিছু ইউটিউব ভিডিওতে দেখায় যে ফ্রি এনার্জি ডিভাইস, এনার্জি ইনপুট না দিয়েই আমরা আউটপুট পাচ্ছি, বা কম ইনপুট দিয়ে বেশি ইনপুট পায়। যেমন মোটর আর জেনারেটর একটা লুপ তৈরি করে, মোটরটাকে ঘুরিয়ে দিল, জেনারেটরকে সে ঘুরাচ্ছে, তার থেকে আবার মোটর ঘুরছে, এইভাবে। এগুলো হয় না, এগুলো একদম পসিবল নয়, এগুলো ফেক ভিডিও। এগুলো ফিজিক্সের লয়ের বাইরে, ফিজিক্সের যে নিয়ম আছে থার্মোডাইনামিক্সের, তার বাইরে। কারণ আপনি ইনপুট কোনো কিছু দেননি, আউটপুট যদি পাওয়া যায়, তাহলে সেটা তো 100%-এর বেশি এফিসিয়েন্সি, তো সেটা পসিবল নয়। আমাদের এই দুনিয়ায় এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও এমন মেশিন বানানো সম্ভব নয় যেটা 100% বা তার উপর এফিসিয়েন্সি দেবে। তাহলে অ্যানালগ বোর্ডগুলো আমাদের 60% এফিসিয়েন্ট হয়। তাহলে একে যদি আমরা 100 ওয়াট ইনপুট দিই, সে 60 ওয়াটের আউটপুট করবে এবং বাকি 40 ওয়াট হিট রূপে হিট জেনারেট করবে। সেই জন্য বড় বড় যে মাইকের মেশিনগুলো, সেগুলোকে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান দিয়ে ঠান্ডা করা হয়। কিন্তু ডিজিটাল অ্যাম্প্লিফায়ারে এফিসিয়েন্সি খুব হাই হওয়ার জন্য হিট হয়নি, ছোটো হিটসিঙ্ক দিলেই চলে। চলুন কত রকম অ্যাম্প্লিফায়ার ক্লাস হয় দেখে নিই। এটা আমার কলেজের ইলেকট্রনিক্স নোট, আমি ফিজিক্সে পড়েছি। এই নোটের মধ্যে আমি কিছু অ্যাম্প্লিফায়ারের ব্যাপারে পড়েছিলাম, যেমন এই যে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমাদেরকে শেখানো হয়েছিল অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন রকম ক্লাস হয়। যেমন ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, এরপর আছে ক্লাস বি, ক্লাস এ বি আছে, এই যে ক্লাস এ বি, আর তারপর আছে ক্লাস সি। কিন্তু ক্লাস ডি এর ব্যাপারে তখন পড়ানো হয়নি, এগুলো ইন্টারনেট থেকে আমি জেনেছি। তাহলে ক্লাস ডি এর ব্যাপারে আজ আমরা বেশিরভাগ কথা বলবো, কিভাবে কাজ করে। তার আগে ক্লাস এবিসি কী বটে এগুলো একটু দেখে নিই। এখানে এরকম ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে, আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমি ইন্টারনেটের একটা পেজ খুলেছি, ইলেকট্রনিক্স টিউটোরিয়াল ওয়েবসাইটের পেজ এটা। তাহলে এই পেজে অনেক রকম ইনফরমেশান দেওয়া আছে অ্যাম্প্লিফায়ার ক্লাসের ব্যাপারে। তাহলে প্রথমত হচ্ছে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে কী হয়, বেসিক্যালি একটা ট্রানজিস্টার থাকে এবং এটাকে অন করার জন্য 0.7 ভোল্ট বেসে চাই। তাহলে 0.7-এর নিচে যদি কিছু সিগন্যাল থাকে, সেটাকে অ্যাম্প্লিফাই করতে পারবে না। সেই জন্য এটাকে দুটো রেজিস্টার দিয়ে 0.7 বা ওরকম টাইপের কিছু একটা ভোল্টেজ দিয়ে একে ব্যালেন্স করা থাকে, যাতে সে সবসময় অন থাকে। তারপর একে সিগন্যাল দেওয়া হয়, তাহলে অ্যাম্প্লিফাই করবে। তারপর ট্রানজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট গিয়ে ওই অ্যাম্প্লিফাই হবে ভোল্টেজটা।
তাহলে এই ট্রানজিস্টারটাকে 50% অন করা থাকে ক্লাস এতে, হাফ অন করা থাকে, যাতে এখানে যে ইনপুটটা আমরা দেব ইনপুটটা নেগেটিভ ভোল্টেজও হতে পারে এবং পজিটিভ ভোল্টেজও হতে পারে, দুরকমই হতে পারে। তাহলে নেগেটিভ ভোল্টেজ দিলে এই ট্রানজিস্টারটা অফ হতে থাকবে, আর পজিটিভ ভোল্টেজ দিলে এটা আরও বেশি করে অন হতে থাকবে। মানে মিডিল পয়েন্টে এটাকে ফিক্সড করা থাকে, মানে সিগন্যালের অনুযায়ী ট্রানজিস্টারটা অন বা অফের দিকে শিফট করবে আর কি। তাহলে এইভাবে এটা ক্লাস এ অ্যাম্প্লিফায়ার কাজ করে। সিগন্যাল বাড়লে কারেন্ট বাড়বে, সিগন্যাল কমলে কারেন্ট কমবে ট্রানজিস্টারের মধ্যে, কিন্তু যখন সিগন্যাল 0 তখন 50% অন থাকে ট্রানজিস্টারটা। তাহলে ক্লাস এতে যেহেতু ট্রানজিস্টারটা 50% অন থাকছে সবসময়, সেই জন্য ট্রানজিস্টারটা সবসময় হিট হয় এবং কিছু কিছু কারেন্ট টানতেই থাকে। তাহলে এখানে ক্লাস এ এতটা এফিসিয়েন্ট হয় না, 50%-এর থেকে কম এফিসিয়েন্ট হয়। তারপর আমরা বানালাম ক্লাস বি অ্যাম্প্লিফায়ার। ক্লাস বি এ বিজ্ঞানীরা আরও কিছু মাথা লাগালেন, যেখানে একটা ট্রানজিস্টারের জায়গায় দুটো ট্রানজিস্টার ব্যবহার করলেন এবং দুটাকে অফ স্টেটে রাখা হয়েছে। মানে ক্লাস এতে যে বায়াসটা আমরা দিয়েছিলাম যাতে বেসটা সবসময় অন থাকে, বেশি 0.7-এর বেশি থাকে ভোল্টেজ, কিন্তু এখানে আমরা দুটো ট্রানজিস্টার ব্যবহার করার কারণে দুটাকে অফ রেখেছি এবং বাই ডিফল্ট যখন সিগন্যাল 0 দুটো ট্রানজিস্টার অফ থাকে, যখন সিগন্যাল আসে তখন একটা ট্রানজিস্টার অন হয়। যদি পজিটিভ সিগন্যাল আসে তাহলে উপরের ট্রানজিস্টারটা অন হবে, যদি নেগেটিভ সিগন্যাল আসে তাহলে নিচের ট্রানজিস্টারটা অন হবে। মানে একটা এসি সাইকেলকে দুটো ভাগে ভাগ করে দুজনে অ্যাম্প্লিফাই করে। তাহলে এর ফলে এটার এফিসিয়েন্সি একটু বেশি হয়ে যায়, কারণ সব সময় এটাকে অন রাখার দরকার নেই, সিগন্যাল এলে অন হয় এবং যেমন সিগন্যাল ততটা অন হয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কারণ একটা ট্রানজিস্টার অন হতে গেলে 0.7 ভোল্ট চাই বেসের মধ্যে, তাহলে পিএনপি ট্রানজিস্টারেও অন হতে গেলে -0.7 ভোল্ট চাই বেসে। তাহলে +0.7-এর নিচে এবং -0.7-এর উপর যে ভোল্টেজটা তৈরি হচ্ছে ওই উইন্ডোতে এই দুটো ট্রানজিস্টারই অফ থাকে। তাহলে ছোট ছোট যে সিগন্যালগুলো স্মল সিগন্যাল, সেগুলোর জন্য এগুলো একটাও অন হবে না, মানে সিগন্যালটা কাট হয়ে যাবে, সিগন্যালের কিছু অংশ কাট হয়ে যাবে এবং অডিওতে আমাদের ক্লিপিং নয়েজ আসবে, কাটিংয়ের নয়েজ আসবে। তো সেই জিনিসটাকে সলভ করার জন্য আমরা এখানে দুটো ডায়োড আর দুটো রেজিস্টর দিয়ে একটা এমন বায়াস করলাম যাতে এই ট্রানজিস্টার দুটোই একটু একটু অন থাকে, খুব কম অন থাকে। এই যে পয়েন্টটা দেখুন কিউ পয়েন্টে বলা আছে, এটার নাম হচ্ছে কোয়েসেন্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা 0 সিগন্যালে ট্রানজিস্টারটা কী অবস্থায় আছে সেটা দেখায়। ক্লাস এর জন্য 0 সিগন্যালে এটা মিডিলে ছিল, 50% অন ছিল ট্রানজিস্টারটা। যখন কোনো সিগন্যাল নেই তখন দেখুন ক্লাস বি এর জন্য এটা একদম 0-তে ছিল, মানে এটা একদম অফ ছিল, দুটো ট্রানজিস্টারই অফ ছিল। কিন্তু ক্লাস এ বির জন্য একটু অন করা আছে দেখুন, সেই জন্য এই পয়েন্টটা একদম 0-তে নেই, একটু প্লাসের দিকে আছে। তাহলে এই ট্রানজিস্টার দুটোই রেডি থাকবে, খুব কম সিগন্যাল এলেও তাদেরকে অ্যাম্প্লিফাই করে দেবে। তাহলে এটা ক্লাস বি এর থেকে একটু বেশি কারেন্ট খায়, কিন্তু এতে ওই কাটিংয়ের আওয়াজের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তাহলে এই দুটো ডায়োড মিলে আমাদের ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার করে। এটাই হচ্ছে অ্যানালগ অ্যাম্প্লিফায়ারের মধ্যে সবথেকে এফিসিয়েন্ট বলতে পারি আমরা অডিও অ্যাম্প্লিফায়ার। তাহলে এটাই সবথেকে বেশি ব্যবহার করা হয়, যেসব অ্যানালগ টাইপ আমরা 44-40 বা 20-30 হোম থিয়েটারে ব্যবহার হয়, এগুলো সব ক্লাস এ বি টাইপের অ্যাম্প্লিফায়ার। আর এ বি টাইপের অ্যাম্প্লিফায়ার বেশিরভাগ অডিওতে ব্যবহার হয়। এরপর হচ্ছে ক্লাস সি অ্যাম্প্লিফায়ার, যেটা অডিওর পুরো পার্টটাকে অ্যাম্প্লিফাই করে না, একটা খুব ছোট পার্টকে অ্যাম্প্লিফাই করে এবং এটা রেডিও ফ্রিকোয়েন্সিতে ব্যবহার হয়, কারণ রেডিও ফ্রিকোয়েন্সি খুব হাই ফ্রিকোয়েন্সির হয় এবং ওখানে একটা পার্টিকুলার পয়েন্টকে যদি অ্যাম্প্লিফাই করে দেওয়া হয়, একটা পুরো ওয়েভটা করার দরকার নেই। এই যে এলসি রেজোনেন্স ফিল্টার আছে, এরা দুজন মিলে বাকিটা পুরো তৈরি করে দেয় রেজোনেন্স হয়ে। তাহলে এটা আলাদা টপিক। এবং এরপর আসছে এফিসিয়েন্ট অ্যাম্প্লিফায়ার, মানে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। তাহলে অ্যাম্প্লিফায়ার কেন হিট হয়, যে কোনো জিনিস হিট কেন হয় আগে দেখে নিই। তাহলে ইলেকট্রনিক্সের মধ্যে যে কোনো জিনিসকে যদি হিট হতে হয় তার জন্য ভোল্টেজ আর অ্যাম্পিয়ার দুটোই দরকার হয়। তাহলে যদি এরকম একটা রেজিস্টর বা কোনো লোড বা যে কোনো কিছু থাকে আমাদের ইলেকট্রনিক্স লাইনে, সেটা হিট হবে কতটা না, P = V × I, এই সূত্র অনুযায়ী। V মানে হচ্ছে এর দু প্রান্তের যে ভোল্টেজ, আর I মানে হচ্ছে এর ভিতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে। তাহলে এই ডিভাইসটা কিছু ভোল্টেজ যদি ড্রপ করে তার ভোল্টেজ আমরা V ধরে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে যদি কিছু কারেন্ট যায় সেটা হচ্ছে I। তাহলে V আর I এই দুটোকে গুণ করলে আমরা হিটটা পাচ্ছি। তাহলে হিট যদি কম করতে হয় তাহলে হলে ভিকে লো হতে হবে, তা না হলে আইকে লো হতে হবে। অথবা যদি কোনো একটাকে 0 করে দিই, বাকি একটা যদি খুব বেশিও থাকে তবু হিট হবে না কিন্তু এটা। তাহলে এই ডিভাইসের মধ্যে হিট 0 করার জন্য আমরা হলে ভিকে 0 করব, মানে কোনো রকম ভোল্টেজ ড্রপ করব না, মানে এটাকে ডাইরেক্ট শর্ট করে দেবো। অথবা আইকে 0 করতে হবে, মানে কোনো রকম কারেন্ট যাতে এই ডিভাইসের মধ্যে না যায়, তাহলে এটাকে পুরোপুরি ওপেন করে দিতে হবে, তাহলে
আইকে জিরো করার জন্য পুরোপুরি কাটিং করে দিতে হবে লাইনটাকে, তাহলে হিট হবে না। তাহলে আমাদের হিট কখন জিরো হয়, যদি পুরোপুরি ওপেন থাকে লাইনটা, মানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে তো হিট হবেই না। আর যদি পুরো শর্ট লাইন থাকে সেখানে তো ভোল্টেজ ড্রপ হবে না, যতই কারেন্ট যাক কোনো হিট হবে না, যেমন তারের মধ্যে হয়। আপনার ঘরে যদি একটা সুইচ থাকে খুব পুরনো হয়ে গেছে, ভালো কন্ট্যাক্ট হচ্ছে না, সেগুলো দেখবেন হিট হয়, কিন্তু নতুন সুইচ হিট হয় না। তাহলে পুরনো সুইচে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স থাকে, তাই সেটা হিট হয়। সেই জন্য মানুন একটা আপনার অডিও সিগন্যাল, এটাকে অ্যাম্প্লিফাই করতে হবে। আপনি এটাকে একটা অ্যাম্প্লিফায়ার আইসির মধ্যে দিয়েছেন, আর উপর থেকে 12 ভোল্ট দিয়েছেন এটার উপর, আর নিচে গ্রাউন্ড দিয়েছেন, আর এটা আউটপুট করছে যে ভোল্টেজটা আমার স্পিকারে যাবে। তাহলে মনে করেন ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট আছে, আর মানুন যে কোনো একটা পয়েন্টে এটাকে 9 ভোল্ট আউটপুট করতে হবে মনে করুন। তাহলে বাকি যে 3 ভোল্ট এটা এই আইসির মধ্যে ড্রপ হচ্ছে। তাহলে মনে করুন 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে স্পিকারে, তাহলে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে এটা 18 ওয়াট স্পিকারকে পাঠাচ্ছে, আর এটা ইনপুটে নিচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, কারণ কারেন্ট সেম নেবে, তাহলে 2 অ্যাম্পিয়ারই নেবে। তাহলে 24 ওয়াট হচ্ছে এখানে ইনপুট, আর আউটপুট হচ্ছে 18 ওয়াট। তাহলে বাকি যে 6 ওয়াট ওটা এখানে হিট রূপে রেডিয়েট হবে। তাহলে 3 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার মিলে যে 6 ওয়াটটা হলো, এটা আইসির ভিতরেই রয়ে গেল, সেইটা আমার হিট তৈরি করে। তাহলে এইসব যে অ্যাম্প্লিফায়ারগুলো, এগুলো সেম টাইমে ভোল্টেজ ড্রপও করে এবং কারেন্টও পাঠায়। ভোল্টেজ আর কারেন্ট দুটো যদি সেম টাইমে থাকে তাহলেই তো হিট হবে, সিম্পল ব্যাপার, P = V × I। কিন্তু ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার একটা আলাদা সিস্টেমে কাজ করে, হলে এটা ফুললি অফ থাকে অথবা ফুললি অন থাকে, এই দুটো কেসেই কোনো রকম হিট জেনারেট হয় না। তার কারণ যখন ফুললি অফ আছে তখন এর ক্রসে ভোল্টেজ তো আছে, কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট যায় না, এটা পুরোপুরি ওপেন থাকে। তাহলে কারেন্ট জিরো থাকার কারণে এখানে কোনো হিট হয় না, হিট জিরো হয়। আর যদি ফুললি শর্ট করে দেওয়া হয়, এর মধ্যে মসফেট ব্যবহার করা হয়, তাহলে মসফেটকে যদি ফুল অন করে দেওয়া হয়, তাহলে মসফেটের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, ফুল কারেন্ট যায়, এবং সেখানে ভোল্টেজ ড্রপ যেহেতু জিরো, তাহলে হিট জিরো হয়। তাহলে এই দুটো ফর্মুলাকে ইউজ করে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার কাজ করে। মসফেটটাকে ফুল অন এবং ফুল অফের মধ্যে রাখা হয়। তাহলে স্পিকারটাকে ড্রাইভ করার জন্য মসফেটটাকে খুব হাই স্পিডে অন অফ করা হয়, তাহলে স্পিকারে ভোল্টেজটা কানেক্ট হয় আর ডিসকানেক্ট হয়। এখন আপনি বলবেন, আরে ভাই এটা কি করে সম্ভব, একটা স্পিকারকে যদি এরকম কানেক্ট করা হয়, ছাড়া হয়, তাহলে এখান থেকে তো আওয়াজ আসবে, এখান থেকে সাউন্ড কিভাবে আসবে? তাহলে ভাই যে স্পিকারের এই ডায়াফ্রামটা, এই পর্দাটা, এটা ভোল্টেজ দিতেই হঠাৎ করে বাইরে চলে আসে না, বা উল্টা ভোল্টেজ দিলে হঠাৎ করে ভিতরে চলে যায় না, আসা যাওয়ার জন্য একটু টাইম লাগে, এটা একটু স্লো প্রসেস। তাহলে ওই স্লো যে প্রসেসটা, তার থেকে আমরা যদি 10 গুণ বা 100 গুণ বা 1000 গুণ স্পিডে আমরা স্পিকার ভোল্টেজটাকে কানেক্ট করা এবং ছাড়া করতে থাকি, তাহলে অডিও জেনারেট করা পসিবল। তাহলে এটা মেকানিক্যাল সুইচ দিয়ে এত স্পিডে অন অফ করা যায় না, তাই মসফেট ব্যবহার করা হয় আইসির ভিতরে। তাহলে যেহেতু পালস দিয়ে আমরা স্পিকারটাকে ড্রাইভ করি, তাহলে ওই যে পালসের যে উইথটা, মানে পালসটার যে কতটা টাইমের জন্য অন থাকে, সেইটার উপর স্পিকারের পর্দার অবস্থান কোথায় সেটা ডিপেন্ড করে। যদি পালসের উইথ বেশি হয় তাহলে স্পিকার বাইরের দিকে আসবে, এবং উইথটা যদি খুব কম হয়, পালসগুলো খুব শর্ট পালস হয়, তাহলে স্পিকার ভিতরের দিকে যাবে। তাহলে এইভাবে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার কাজ করে। আমার কথায় আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনাকে আমি অসিলোস্কোপে দেখাচ্ছি সিগন্যালগুলো। তাহলে এটা হচ্ছে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারের একটা সাইন ওয়েভ, মানে ক্লাস এবি টাইপের অ্যাম্প্লিফায়ার এইরকম আউটপুট দেয়, ভোল্টেজটাই এরকম আউটপুট হয় ওখান থেকে। তাহলে এটা তো অবভিয়াস, আমরা বুঝতে পারছি সাইন ওয়েভ। এটা স্পিকারে দিলে স্পিকারের পর্দাও এইভাবে সাইন ওয়েভের মতো সাউন্ড জেনারেট করবে। তাহলে এই সেম সিগন্যালটাকে যদি আমি একটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারে দিই, তাহলে এরকম দেখাচ্ছে। দেখুন এই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার আউটপুটটা এরকম আসছে। তাহলে এটা কোনোভাবেই সাইন ওয়েভের সাথে ম্যাচ করছে না। তাহলে এটাকে আমরা জুম করে দেখি কি ঘটনা ঘটছে এর মধ্যে। তাহলে এখানে দেখুন কিছু পালস যাচ্ছে স্পিকার লাইনে, কিছু সুইচিং চলছে, কিন্তু পালসটা দেখার জন্য আমি অডিওর জাহাজটাকে খুব কম করে দিলাম। এখন দেখুন খুব স্লোলি দেখাচ্ছে বেসিক্যালি কি হচ্ছে ঘটনাটা ভিতরে। তাহলে এটা পজিটিভ আর নেগেটিভ সাইডের মধ্যে এই পালসগুলোকে সুইচিং করছে। তাহলে এই ছোটো ছোটো পালসগুলো 250 কিলোহার্জ থেকে 300 কিলোহার্জের হয়। কিছু মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড বা ওই টাইপের একটা ছোট পালস দেওয়া হয়। তাহলে এত ছোট ছোট পালস যদি স্পিকারে যায়, স্পিকার থেকে এরকম আওয়াজ আসবে না, অডিওই আসবে।
আর এখানে হিট হবে না কেন? কারণ মসফেটগুলো ফুল অন বা ফুল অফ স্টেটের মধ্যে থাকে, কখনোই হাফ অন থাকে না, সেই জন্য হিট হয় না এগুলো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। তাহলে এটাকে আমরা আরও ভালোভাবে দেখব কি হচ্ছে এর মধ্যে। এইসব ক্লাস ডি বোর্ডের যে স্পিকার লাইন, এগুলো দুটো স্পেশাল পয়েন্টে থাকে, মানে স্পিকারে কোনো পয়েন্টে গ্রাউন্ডে কানেক্ট হয় না। অ্যানালগ অ্যাম্প্লিফায়ারে স্পিকারে মাইনাসটা গ্রাউন্ডে কানেক্ট হয়, কিন্তু ডিজিটাল অ্যাম্প্লিফায়ারে দুটোই আলাদা পয়েন্ট থেকে স্পিকারটাকে লাগানো হয়। তাহলে আমরা এই দুটো পয়েন্টের মধ্যে অসিলোস্কোপ দিয়েছিলাম, তার জন্য এরকম পালস দেখিয়েছিল। এখন আমরা কি করব, অসিলোস্কোপের গ্রাউন্ডটা এই বোর্ডের গ্রাউন্ডে লাগিয়ে দেবো এবং এই স্পেশাল দুটো পয়েন্টকে অসিলোস্কোপের চ্যানেলে আমরা দেব। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে একটা চ্যানেল, আর এটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল, মানে স্পিকারে যে দুটো চ্যানেল যাচ্ছে। তাহলে এই যে দুটো সিগন্যাল, দুটোই স্কোয়ার ওয়েভ, কিন্তু এদের মধ্যে একটা ডিউটি সাইকেলের ডিফারেন্স আছে, মানে পালসের যে উইথটা কত টাইমের জন্য অন বা কত টাইমের জন্য অফ থাকছে ওটার ডিফারেন্স। এখানে দেখুন বেশি টাইমের জন্য অন, কম টাইমের জন্য অফ আছে, আর দ্বিতীয় সিগন্যালটাতে কম টাইমের জন্য অন আছে, বেশি টাইমের জন্য অফ আছে। তাহলে এই যে ডিউটি সাইকেল, এটার উপরে ডিপেন্ড করে স্পিকারের পর্দাটা বাইরের দিকে যাবে না ভিতর দিকে আসবে। তাহলে আমি স্কোপের দুটো চ্যানেলে দুটো সিগন্যালকে দিয়েছি গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে দেখুন এই সিনটা দেখাচ্ছে, আমার স্কোপে চ্যানেল 1-এর একটু ফল্ট আছে, এটা স্কোয়ার ওয়েভকে পুরোপুরি রিক্রিয়েট করতে পারছে না, একটু রাউন্ডেড এজ দেখাচ্ছে। কিন্তু এটাকে স্কোয়ার ওয়েভ আপনি ভাবুন মনে মনে, কারণ চ্যানেল 2তে আমি দুটো সিগন্যালকে দিয়ে দেখেছি, দুটো এই টাইপের স্কোয়ার ওয়েভ, একদম শার্প। তাহলে চ্যানেল 1 খারাপ আছে, আপনি জাস্ট এটাকে ভাবুন যে এটা স্কোয়ার ওয়েভ। তাহলে দেখুন ডিসি টেস্ট করছি, তাহলে এখানে দেখুন একজনের ডিউটি সাইকেল বাড়ছে আর একজনের ডিউটি সাইকেল কম হচ্ছে। আমি এখানে এই বোর্ডটা ব্যবহার করছি না, কারণ এতে ডিসি প্রোটেকশন আছে, তাহলে ডিসি টেস্ট করা যাবে না। ডিসি দিয়ে দিলে এটা প্রোটেকশন মোডে চলে যায়। তাহলে আমি প্যাম 84035 ভোল্টের অ্যাম্প্লিফায়ারটা ওইটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আমি ডিসি ইনপুট এখানে কিভাবে দিচ্ছি, এখানে যে অডিও ইনপুট হয় ওর পরে একটা ক্যাপাসিটর থাকে, ওই ক্যাপাসিটরটা পেরিয়ে আমি তারপর ভোল্টেজটা দিচ্ছি, ডিসি ভোল্টেজটা, যাতে ক্যাপাসিটরে ব্লক না হয়ে যায় ডিসিটা। তাহলে এখন আমি 0 to 5 ভোল্ট অ্যাডজাস্ট করব ডিসি ভোল্টেজটা, তারপর দেখাবো কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমার সেট আপটা ঠিক এরকম, একটা প্যাম 8403 বোর্ড আর একটা পটেনশিওমিটার। তাহলে যে উপরের সিগন্যালটা, এতে অফ টাইম খুব বেশি আছে, অনেক সময়ের জন্য অফ আছে কিন্তু খুব কম সময়ের জন্য অন আছে। কিন্তু দ্বিতীয় সিগন্যালে দেখুন এতে অন টাইমটা বেশি আছে কিন্তু অফ টাইমটা কম আছে। তাহলে দুটোর মধ্যে ডিউটি সাইকেল একদম উল্টা, একটার হাই একটার লো। তাহলে এটা স্পিকারের দুটো চ্যানেলে যাচ্ছে, মানে দুটো তারে যাচ্ছে। তাহলে যদি আমি ডিসিকে বাড়াই তাহলে সিনটা উল্টা হয়ে যায়। দেখুন উপরের এটাতে ডিউটি সাইকেল বেড়ে গেছে এবং অন টাইম বেড়ে গেছে, এবং নিচেরটাতে অন টাইম কমে গেছে, মানে ডিউটি সাইকেল কমে গেছে। তাহলে এইভাবে ডিউটি সাইকেল অ্যাডজাস্ট হয়ে স্পিকারের ডায়াফ্রামটাকে ভাইব্রেট করানো সম্ভব, বাইরে পাঠানো বা ভিতর দিকে টানা সম্ভব। তাহলে এইভাবেই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার কাজ করে। এরপর দেখুন অডিও চালু করে দিয়েছি আমি, তাহলে এরকম হচ্ছে। আমি 11 হার্জের একটা সিগন্যাল দিয়েছি, ফ্রিকোয়েন্সিটাকে আরও কমাচ্ছি, দেখুন 4 হার্জ করে দিয়েছি। এখন দেখুন কিভাবে এটা অন টাইমটাকে বাড়া কমা করে স্পিকারের পর্দাটাকে ভাইব্রেট করায়। তাহলে এইভাবে স্পিকারের যে দুটো চ্যানেল, এই দুটো চ্যানেলে ভোল্টেজ এইভাবে চেঞ্জ হয়। আমি যদি ভলিউম কমাই তাহলে দেখুন এই যে শিফটটা হচ্ছিলো, মানে যতটা শর্ট ছিল সেই জায়গাটা কমে যাচ্ছে। ভলিউম যদি বাড়াই তাহলে বেশি পরিমাণে সরছে দেখুন। তাহলে এই সিস্টেমটাতেই ক্লাস ডি কাজ করে। এটাই অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওতে বোঝানোর, যে এটা সাউন্ডটা দেখুন খুব কমিয়ে দিয়েছি, তাহলে এখানে ডিউটি সাইকেলের শিফট খুব কম, সাউন্ডটা খুব বেশি বাড়িয়ে দিলে ডিউটি সাইকেলের শিফটটা বেশি হচ্ছে, আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কত স্পিডে এটা করা হবে সেইটা। তাহলে এইভাবে একটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার পর্দাটাকে নড়ায়, কিন্তু এ নিজে হিট হয় না। কেন হিট হয় না? কারণ এটা একদম ফুল অন এবং ফুল অফ স্টেটে থাকে, হাফ অন স্টেটে কখনোই এর মসফেটগুলো থাকে না। দেখুন আমি এখন স্কোয়ার ওয়েভ করে দিয়েছি, তাহলে এর স্টেটটা কীরকম, দুটো স্টেট আছে, হাই আর লো। ট্রায়াঙ্গেল করলে এরকম হচ্ছে স্মুথলি, আর শর্টউথ করলে এরকম হচ্ছে। শর্টউথ ওয়েভ বলতে ঠিক এরকমের ওয়েভ, মানে হঠাৎ করে উঠবে এবং ধীরে ধীরে ফল হবে। তাহলে আমি আশা করছি এই ভিডিও আপনার খুব ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন এটা থেকে। এরপর চলুন আমরা একটা এক্সপেরিমেন্ট করব। এখানে দেখুন ডিসি চেঞ্জ করলেই স্পিকারের আউটপুটে যে ডিউটি সাইকেল ওটা চেঞ্জ হচ্ছে। দেখুন ডিসি চেঞ্জ করছি, তাহলে অন টাইম অফ টাইম খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। আর এইভাবে এলইডি ডিমিং করা হয়। তাহলে এটাকে কি আমরা একটা এলইডি ডিমার হিসেবে ব্যবহার করতে পারবো? তাহলে চলুন দেখি এলইডি লাগিয়ে ব্রাইটনেস কন্ট্রোল করা যায় কিনা। যদি ব্রাইটনেস কন্ট্রোল সাকসেস হয় তাহলে আপনি এমার্জেন্সি লাইটে প্যাম 84035 ভোল্টের অ্যাম্প্লিফায়ারটা দিয়ে খুব সুন্দর একটা ডিমার বানাতে পারবেন এমার্জেন্সি লাইট বা টর্চ লাইট কন্ট্রোলের জন্য। তাহলে দেখুন PWM এলইডি ডিমারের টেস্ট এটা। স্পিকারের যে দুটো লাইন আছে ওই দুটো লাইনে দুটো 2 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে একটা এলইডি লাগিয়েছি,
যাতে এখানে শর্ট না হয়ে যায়, কারণ আইসি খারাপ হয়ে যেতে পারে যদি এক্সপেরিমেন্টের সময় দুটো লাইন শর্ট হয়ে যায়। তাই 2 ওহমের রেজিস্ট্যান্স দিয়েছি। তাহলে দেখুন ডিসিটাকে যদি আমি বাড়াই, ইনপুট ডিসিটাকে, তাহলে দেখুন এলইডির ব্রাইটনেস বাড়ছে এবং কমছে, কিন্তু এই আইসিটা হিট হবে না। অন্যান্য ব্যবস্থায় ইউজ করলে হিট হয়। তাহলে এইভাবে একটা অ্যাম্পলিফায়ার বোর্ড দিয়ে এমার্জেন্সি লাইটের ব্রাইটনেস কন্ট্রোলার বানানো যেতে পারে। কিন্তু এখানে আমি স্পিকারের দুটো লাইনে এলইডিটাকে লাগিয়েছিলাম, তাহলে এই ক্ষেত্রে ফুল ব্রাইটনেস পাওয়া যাবে না, কারণ এলইডি অনলি একটা সাইডে ভোল্টেজ দিলেই জ্বলে, কিন্তু দুটো সাইডে ভোল্টেজ পাওয়া যাচ্ছে এখানে, তাই হাফ ব্রাইটনেস হবে। কিন্তু আমি যদি এলইডির মাইনাসটাকে ডাইরেক্টলি গ্রাউন্ডে লাগিয়ে দিই আর একটা সাইডকে প্লাসে লাগাই, তাহলে এলইডির ব্রাইটনেস বেশি পাওয়া যাবে। এরপর দেখুন কন্ট্রোলটা খুব সুন্দর হচ্ছে দেখুন। তাহলে এলইডির মাইনাসটা আমি গ্রাউন্ডে দিয়েছি আর প্লাসটাকে একটা স্পিকারের লাইনে দিয়েছি, যে কোনো একটা। এরপর দেখুন খুব সুন্দরভাবে আমার এলইডিটা কন্ট্রোল হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই আইসিটা 0 থেকে 5 ভোল্টের ফুল স্কেলে ইনপুট নেয় না। এটা ইনপুট নেয় 2.5 ভোল্টের অ্যারাউন্ডে, উপর দিকে 0.3 ভোল্ট আর নিচের দিকে 0.3 ভোল্ট, মানে 2.8 থেকে 2.2 এর মধ্যে যে উইন্ডোটা, তার মধ্যে ইনপুট নেয় এটা। তাহলে ওই ভোল্টেজের উইন্ডোটাকে ভ্যারিয়েবল করতে হবে অনলি এই পটটা দিয়ে। তাহলে পুরো স্কেলটা করলে পটের ভালো কন্ট্রোল আমরা পাবো না। সেই জন্য এই রেঞ্জটাকে আমি শিফট করানোর জন্য পটটার সাথে কিছু রেজিস্ট্যান্স আমি লাগিয়েছি। রেজিস্ট্যান্সগুলো কিভাবে লাগিয়েছি দেখুন, যে 5 ভোল্ট আসছে সেটা একটা 10K মধ্যে দিয়ে যাবে, তারপর পটের ভিতর দিয়ে যাবে, তারপর এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিন, তারপর আরেকটা 10K মধ্যে দিয়ে গিয়ে গ্রাউন্ড হবে। আর যেটা মিডিল পয়েন্ট, ওখান থেকে একটা 100K রেজিস্ট্যান্স দিয়ে একটা আউটপুট এর ক্যাপাসিটরের ওই দিকে যাবে, মানে যে ইনপুট লাইন যেখানে লাগানো হয় অডিওটা, তারপর একটা ক্যাপাসিটর থাকবে, সেই ক্যাপাসিটরের পর, যাতে ডিসিটা ব্লক না হয়ে যায়। আমরা ডিসি দিতে চাই যেহেতু এলইডি জ্বালাবো। তাহলে এখানে 100K রেজিস্ট্যান্সটা এই জন্য দিয়েছি যাতে ইনপুটে কোনো রকম প্রবলেম হলে খারাপ না হয়, ইনপুটটা যাতে প্রোটেক্টেড থাকে। তাহলে বন্ধুরা এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে বলুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ইলেকট্রনিক্সের ইনডেপথ নলেজ পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।